ধর্ম নিয়ে বিভেদের সৃষ্টি এটাও বহু দিন ধরে চলছে। 2024 লোকসভা নির্বাচনে এই ধর্মকে নিয়ে হাতিয়ার করেছে বহু নেতা, কিন্তু এই নির্বাচনের চতুর্থ পর্ব হয়ে পঞ্চম পর্বের আগামীকাল ভোট। তবুও দেখা গেছে প্রথম পর্ব থেকে বা তার আগের থেকেও নির্বাচন কমিশন যেন হাত পা বাঁধা শেকলবন্দি। কাদের হাতে শেকলবন্দি নির্বাচন কমিশন? আজ একটা পক্ষ বলছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সাধুদের ওপর অন্যায় কথা বলেছেন। কোথায় ছিল নির্বাচন কমিশন যখন প্রধানমন্ত্রী একের পর এক ধর্ম রামলীলা থেকে শুরু করে রামতাণ্ডবের নাট্য দৃশ্য আমরা দেখে চলেছি প্রতিটা প্রচার সভায়। আজ নতুন মাত্রা পেল সাধুরা ধোয়া তুলসী পাতা নয়। এই জিনিস শুধু বিজেপি কিন্তু উত্থাপন করেনি বা সামনে সারিতে আসেনি। সাধুদের বিভাজনের বীজ রোপণ করেছে ধর্ম যাদের কাছে আফিম সম, ধর্ম যারা মানে না, সেই রাজনৈতিক দল মার্ক্সবাদী সিপিআইএম। 1964 সালে সিপিআই থেকে ভেঙে সিপিআইএম হলো আমরা সবাই জানি। 1967 সাল থেকে শুরু হয় এই ধর্মকে শেষ করে দিয়ে মার্ক্সবাদ প্রতিষ্ঠাকল্পে বিশ্ব বন্দিত আনন্দমার্গ প্রচার সংঘকে প্রথম আঘাত হানে। ছক অনুযায়ী 1969 সালে শুরু হয় খুনের মহারথ তথা সিরিয়াল খুনের সূচনা। সন্ন্যাসীদের খুন করতে হবে, নালে দমিয়ে চুপচাপ বসিয়ে রাখতে হবে। লোভ প্রলোভন চলল। 1982 সালে বিস্ফোরণ ঘটল। 17 জন সন্ন্যাসীকে মেরে ফেলা হলো নৃশংসভাবে পুড়িয়ে, যেমন সিঙ্গুরে তাপসী মালিককে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছিল। 1982 30 এপ্রিলে পৈশাচিক খুনের দগদগে ঘা এখনো অনেকের মানুষের কাছে শিহরণ জগায়। তখনকার বা এখনকার কমরেড ভাইরা কি বলবেন? সেই বাতাবরণেও বিজেপিও সেই একই সুরে সুর মেলাচ্ছে। মুখ্যমন্ত্রী এই বিভাজনটাই বলতে চেয়েছেন। ভোটে ধর্ম সেই বলছি 1964 সালের পর থেকেই শুরু হয়েছে ধর্ম নিয়ে রাজনীতি। বিজেপি এখন প্রকাশ্যে ধর্ম নিয়ে রাজনীতি করছে, এটাই হচ্ছে তফাৎ অন্যান্য দলগুলির কাছে। জাতীয় কংগ্রেসও একই পদ্ধতিতে সাধুদের কবজায় আনার চেষ্টা করেছিল। এত তাড়াতাড়ি ভুলে গেলেন? আনন্দমার্গ প্রচার সংঘের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী আনন্দমূর্তিজিকে মিথ্যা মামলা পাটনার জেল হেফাজতে রাখা হয়েছিল। শুধু একমাত্র উদ্দেশ্য ছিল আনন্দমূর্তিজি তথা বাঙালি সাধু প্রভাত রঞ্জন সরকারকে বশ্যতা স্বীকার করতে হবে। সঙ্গে ছিল দোসর এই বামফ্রন্ট। ভুলে গেলেন এত তাড়াতাড়ি? এই বিশেষ প্রতিবেদনে আমি কোনো রাজনৈতিক দলের দিকে আঙুল তুলছি না। যা সত্য, কোনো রাজনৈতিক দলই ধোয়া তুলসী পাতা নয়, এটাই আমি সকলের কাছে তুলে ধরতে চাইছি। নাম প্রকাশ করছি না, আপনারা জানেন। কিছুদিন আগেও এক রাজনৈতিক দলের প্রার্থী কলকাতার তিলজলায় আনন্দমার্গ প্রচার সংঘের ক্যাম্প অফিসে গিয়ে সাধুদের কাছে সখ্যতা বাড়াতে গিয়েছিল। এটা নিয়েও আনন্দমার্গের মধ্যেই বিস্তর আলোচনা হয়েছে। কি বলেছিল সেখানে? কেনই বা গিয়েছিলেন এই ভোটের মুহূর্তে? ভোটের অনেক আগে বা ভোটের পরেও তো আসতে পারতেন। আশীর্বাদ চাইতে কি এই ইলেকশনের সময়টাই বেছে নেওয়া হলো? ওই যে বললাম, ধর্ম নিয়ে রাজনীতি বহু দিন ধরেই চলছে। এবারে আবার ফিরে আসছে 1982-83 এপ্রিলের ঘটনার পর বেশ কিছু সন্ন্যাসীকে, প্রলোভন বলবো না, কিন্তু একটা ছক অনুযায়ী কমপক্ষে 5 জন পদাধিকারী, দীর্ঘদিনের পদাধিকারী পদে ছিলেন আনন্দমার্গ প্রচার সংঘের সংগঠনে। তাদের ভয় দেখিয়ে না ছক অনুযায়ী সেই সাধুদের কবজা করে 1982 30 এপ্রিলে আনন্দমার্গ সংগঠন থেকে যাতে এফআইআর করা না হয়, ওই পৈশাচিক খুনগুলির তদন্ত করতে যেন আনন্দমার্গের ওই পদাধিকারীরা এগিয়ে না আসতে পারে। এটাই কি ছক ছিল? এটা কি সাধুদের নিয়ে বিভাজন সৃষ্টি করার উদ্দেশ্য বা সমর্থন আদায় করার উদ্দেশ্য নয়? এবার একটা কথা বলে রাখছি, সাধুরা হচ্ছে কিন্তু মানুষ। মান আর হুঁশ নিয়ে তারা আমাদের মতনই মানুষ। অন্য গ্রহ থেকে তারা আসেনি। তারা কিভাবে চলবে, কিভাবে তারা থাকবেন, সেটা তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু বিভাজন যে আছে বা হয়েছে সেটা সত্য। কিন্তু হায়, এই ভারতবর্ষের সন্ন্যাসীরা রাজনৈতিক দলগুলির তাদের সাজানো ফাঁদে পা জড়িয়ে ফেলছেন, এটাও আমরা দেখেছি। যেমন ত্রিপুরার এক প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত, তার নিকটাত্মীয় তিলজলা যিনি আছেন, কলকাতা তিলজলার দীর্ঘদিনের সন্ন্যাসী, তার ভূমিকা কি? শুধু একটা রাজনৈতিক দলকে টার্গেট করলে হবে না। অথচ অবশ্য লোকসভা নির্বাচন যে যেমনভাবে ফায়দা তুলতে চায়, তাই এই রূপ।
তবে রামকৃষ্ণ মিশনই হোক আর ভারত সেবা সংঘই হোক আর আনন্দমার্গ প্রচার সংঘের সাধু সন্ন্যাসীরাই হোক, তাদেরকে বারবার রাজনৈতিক দলগুলির সাজানো ফাঁদে পা দিতে দেখেছি, যা আজ এক ভয়ঙ্কর রূপে চলে এসেছে। এটা অবশ্য কাম্য নয়, তবুও হচ্ছে। ভারতীয় জনতা পার্টি যখন রাম মন্দির থেকে শুরু করে রাম রাজত্ব নিয়ে বার্তা দিচ্ছেন, তখন অন্যান্য ধর্মাবলম্বী সংগঠনগুলি চুপচাপ ছিলেন কেন? সেই সব সন্ন্যাসীরা কেন বলেননি ধর্ম থাকুক ধর্মের জায়গায়? তা কি হচ্ছে ভেবে দেখুন একবার। তাই এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা ইঙ্গিত করেছেন বা বলেছেন, তা কিন্তু বাস্তবিক সত্য। কিন্তু এই মেরুকরণ সাধুদেরও ভাবতে হবে, তাদেরও নিরপেক্ষ ভূমিকায় থাকতে হবে। কিন্তু বারবার দেখা গেছে এক শ্রেণীর সাধুরা হয় বাধা পাচ্ছে তাদের চলার পথে, ভুল বললাম, বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে, সেখানে এক শ্রেণীর সাধুরা বশীভূত হচ্ছেন না। এটা কি সত্যি ভুল বললাম? আপনারা আপনাদের বিবেককে জিজ্ঞেস করুন। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, সে ব্যাপারে তো বিজেপি বহুবার এই ধরনের কথা বলেছেন বা ইঙ্গিত দিয়েছেন, সাধুদের নিয়ে চলেছেন, প্রকাশ্যে বলেছেন। তখন কেন বুদ্ধিজীবীরা সোচ্চার হয়নি? মিডিয়ার কাছে যে সন্ন্যাসী আজ বললেন বিজেপি বা প্রধানমন্ত্রীর ব্যাপারে তিনি চুপ কেন? মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে কেন? কোন কারণে? আপনি তো সন্ন্যাসী, আপনিও রাজনীতির অঙ্কে চলে আসলেন। কোন রাজনৈতিক দলের পাকা ফাঁদে? আপনার তো দু চোখ দিয়ে দেখা উচিত। সে রামকৃষ্ণ মিশনই হোক আর আনন্দমার্গ প্রচার সংঘের সাধুই হোক, সব সাধুই সমান। কিন্তু সব সাধুই আবার ত্যাগী নয়। সন্ন্যাসীর পোশাকের আড়ালে বারবার আমরা দেখেছি রাজনৈতিক মেরুকরণ। নিজের পদের লোভে পড়ুন নিজের পদাধিকার বজায় রাখতে 1982 30 এপ্রিলে যেমন স্কুল জীবনে এসএফআই করতেন, পরবর্তীকালে ধর্ম আফিম, কমিউনিস্টদের ভাষায় সেই আদর্শ বিশ্বাসী ব্যক্তি পরবর্তীকালে আফিমের গন্ধ ছেড়ে দিয়ে সন্ন্যাসীর গন্ধ নিলেন, ত্যাগী হলেন। কিন্তু হয়েছেন কি প্রকৃত ত্যাগী? যদি হতেন তাহলে আনন্দমার্গ প্রচার সংঘের সংবিধান অনুযায়ী এবং অন্যান্য সংগঠনগুলির মধ্যে, অর্থাৎ সব সন্ন্যাসীদের আগে ত্যাগ বর্জন করে মানুষের সেবায় আসতে হবে, কোনো লোভ থাকবে না। কিন্তু লোভ ছিল, যা আজও প্রমাণিত। তাই তো খুনের দায়ে অভিযুক্ত জেল হাজত পর্যন্ত হয়েছে, এমনও সন্ন্যাসী আছেন। আপনি জানেন না? আপনি তো সন্ন্যাসী। আপনি কি করে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছেন? পদত্যাগ করবেন কি করবেন না সে প্রসঙ্গ আলাদা। এ তো রাজনৈতিক নেতারা নিশ্চয়ই বলতে পারেন যে পদত্যাগ করতে হবে আপনার এই অন্যায় কথা। আপনি কেন? আমি কোনো সন্ন্যাসীকে আঘাত করতে চাই না, সেটা হলে আমার পাপ হবে। তবুও উক্ত সন্ন্যাসীর উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, ভাবুন, মানুষের সেবায় যেমন আছেন তেমনই থাকুন, রাজনৈতিক দলগুলির ফাঁদে পা দেবেন না। আপনি তো ত্যাগী, আপনি তো সন্ন্যাসী। নমস্কার।